যে চোর আর লুটেরা বাদ দিলে আওয়ামী লীগে কেউ নেই। মানে দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা লুটপাট করে এখানে পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবই একই ধারে, সব চোর এবং দুর্নীতিবাজ পাচার করবে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যিনি ঘোষক, আমি প্রথম তার উপস্থাপনার মাঝে যে বক্তব্যে বুঝতে পেরেছি উনি একজন ভালো দক্ষ শিক্ষিত একজন মানে সাংবাদিক এবং উপস্থাপিকা। তাকেও ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি একটু ভিন্ন দৃষ্টি থেকে দেখতে চাই, সেটা হচ্ছে গণমাধ্যম ইচ্ছে করলেই তারা ঠিক স্বাধীনভাবে কাজ করতে পারবে না, যদি না তাদের ভিতরে স্বাধীনভাবে কাজ করার সেই মানসিকতা বা মানে সেই ত্যাগ না থাকে। যেমন একজন রাজনৈতিক কর্মী, এটা মধ্য শ্রেণীর থেকে এসে সে যদি দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এবং দুঃখী মানুষের জন্য কাজ করতে চায়, তাকে প্রথমেই মানে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার শ্রেণীগত অবস্থানে আমার যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার দেওয়াল ভেঙে আমাকে কোইনসাইড করতে হবে ওই একজন শ্রমিকের দৃষ্টি এবং আমার দৃষ্টিকে। এবং একজন ইন্টেলেকচুয়াল is to be judged by a single criteria, whether he is integrated himself with the broad masses of peasants and workers or not. অর্থাৎ ব্যাপক শ্রমিক এবং জনগণের সাথে যদি আমি একাত্ম হতে পারি, তাহলে বলে দেবো আমি একজন বুদ্ধিজীবী, একজন বিপ্লবী বুদ্ধিজীবী। এবং সেটা জন্যে শ্রেণী অবস্থানকে মানে ত্যাগ করতে হবে, সেটা সহজ নয়। রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ এখন বললেন যে জমিদারদের ভালো হওয়া উচিত, প্রজাপীড়ন করা উচিত না, জমিদারদের কৃষক দরদী হওয়া উচিত। আপনারা জানেন যে উনি তার নোবেল প্রাইজের 1913 সালে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সমস্ত অর্থ দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক করলেন। তো তার সিনেমা আকৃতি ছিল যে জমিদারদের কৃষক দরদী হওয়া উচিত। একজন প্রশ্ন করলেন যে গুরুদেব, তাহলে আপনি আপনার মানে জমিদারিটা কৃষকের মাঝে বিলিয়ে দিন। সাথে সাথে রবীন্দ্রনাথ বলে উঠলেন যে তাহলে আমার রথিন খাবে কি? অতএব তার যে শ্রেণী অবস্থান সেটা হচ্ছে তার যে অর্থনৈতিক অবস্থা, মানুষের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, মূল্যবোধ, রাজনীতি, সংস্কৃতি সবকিছু নির্ধারণ করে সমকালীন সময়ের একটা ব্যক্তির জীবন, তার অর্থনৈতিক অবস্থান, সমাজেরও অর্থনৈতিক অবস্থান। অতএব রবীন্দ্রনাথ তখন বলে যে আমার রথিন খাবে কি? রথিন রবীন্দ্রনাথের ছেলে। অর্থাৎ এই যে চরণতলে মাথা নত করতে বললেন, এর উপর উনি নোবেল প্রাইজ পেয়েছেন। এই গীতাঞ্জলিতে উনি নোবেল প্রাইজ পেলেন কার চরণতলে। তো অনেক ক্রিটিকরা তখন বলেছে এটা হলো সাম্রাজ্যবাদের, ব্রিটিশ সাম্রাজ্যবাদের মানে চরণতলে। কারণ পাশাপাশি কবি নজরুল ইসলাম তিনি আরেকটা নিয়ে আসলেন যে বল বীর চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শিয়াল এমন ছিল। কারণ 16 বছরে গণমাধ্যমের যারা মালিক যারা ছিলেন তারা ছিলেন একজন মাফিয়া, ব্যাংক ডাকাত, মাদক ব্যবসায়ী এবং মানে সমাজের দুর্বৃত্ত শ্রেণীর লোক। ব্যবসায়ীদের বা চরিত্রটা কি হয় তখন? একটা দেশে যদি লুটেরা পুঁজি দৌরাত্ম্য করে, জাতীয় পুঁজি যদি গড়ে না ওঠে, জাতীয় পুঁজি গড়ে ওঠে শিল্প কারখানার বৃদ্ধির মাধ্যমে, জাতীয় পুঁজি গড়ে ওঠে আমাদের কৃষি প্রধান দেশ, কৃষির যে উদ্বৃত্ত অর্থ সেই অর্থটা বিনিয়োগ হবে শিল্পে, এবং শিল্পের মাঝ দিয়ে একটা শিল্প আর একটা শিল্প গড়ে উঠবে। জাতীয় পুঁজি যখন গড়ে ওঠে, সেই জাতীয় পুঁজির যারা মালিক তাদের ভিতরে একটা দেশপ্রেমিক ভাব থাকে, জাতীয় স্বার্থের প্রতি তারা থাকে, তারা বিদেশি পুঁজি পণ্য তার সাথে তারা প্রতিযোগিতা করে টিকে থাকতে চায়। সেই জন্যই জাতীয় পুঁজির মালিক যারা, জাতীয় শিল্পের মালিক যারা, তারা সবসময় আপনার মানে স্বাধীনতা প্রিয় হয়, তারা যে দেশপ্রেমিক হয়, তারা কিন্তু ওই বিদেশি পুঁজির মানে ফাইট করতে চায়। আর যারা স্মাগলিং করে, যদি স্মাগলিং করে লাভ হয়, যদি নারী পাচার করে, শিশু পাচার করে, চালে কাপড় বিষয়ে যদি লাভ হয়,
তাহলে হোয়াই শুড আই গো ফর প্রোডাকশন, দে উইল নেভার গো ফর প্রোডাকশন। অতএব এই জাতীয় পুঁজির মানে গড়ার চিন্তা যারা করে তারাই দেশকে জাতীয় পুঁজিটাকে ধ্বংস করে দিয়ে বিদেশি পণ্য এবং পুঁজির বাজারে পরিণত করে তখন তারা ইয়ে করে, আপনি কি বলে যে এই এই যে বিদেশি পুঁজির দালাল।